ফেনীর এক অংশে কমলেও আরেক অংশে বেড়েছে পানি। শতাধিক গ্রাম প্লাবিত হয়ে দুর্ভোগে লাখো মানুষ। পদ্মার ভাঙনে বিলীন হচ্ছে বাঁধ, বসতবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান। দুর্নীতি আর ভুলে ভরা মেগা প্রকল্পের ব্যয় কমিয়ে চলছে নকশা পরিবর্তন, জানালেন পরিকল্পনা উপদেষ্টা। সময়মতো বাস্তবায়নই অন্তর্বর্তী সরকারের লক্ষ্য। রক্তাক্ত জুলাইয়ের এই দিনে শিক্ষার্থীদের ওপর চড়াও হয় পুলিশ, বেঁধে যায় সংঘর্ষ। অন্যদের সঙ্গে যাত্রাবাড়িতে প্রতিরোধ গড়ে তোলে মাদ্রাসার ছাত্ররাও। দেশে প্রায় ২৬ লাখ গ্র্যাজুয়েট বেকার, শ্রমবাজারের নেতৃত্বে অল্প শিক্ষিতরা। শিল্পের সঙ্গে শিক্ষার মিল না থাকাই কারণ, পরিস্থিতি বদলাতে রাজনৈতিক সদিচ্ছায় জোর। এবং কাঁচা মরিচের ঝালে পুড়ছে বাজার, কেজি ৪০০ ছুঁই ছুঁই। বৃষ্টিতে সরবরাহ সংকটের অজুহাত, ঊর্ধ্বমুখী বেশিরভাগ সবজির দাম, স্থিতিশীল চাল মুরগির দর। সময় সংবাদের সঙ্গে আছি আমি আমিরুল ইসলাম আলিফ। ভারী বৃষ্টিপাত ও উজানের ঢলে প্লাবিত হয়েছে ফেনীর ৫টি উপজেলা। বসতবাড়ি, রাস্তাঘাট তলিয়ে পানিবন্দী হয়ে পড়েছেন লাখো মানুষ। মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ২১টি স্থান ভেঙে প্লাবিত হয়েছে একের পর এক জনপদ। পরশুরাম ও ফুলগাজী উপজেলায় পানি নামতে শুরু করলেও নতুন করে প্লাবিত হচ্ছে ছাগলনাইয়া, ফেনী সদর ও দাগনভূঞার বেশ কিছু এলাকা। এমন পরিস্থিতিতে চরম ভোগান্তিতে পড়েছেন ১০৯টি গ্রামের বাসিন্দারা। এদিকে এখনও স্বাভাবিক হয়নি সীমান্তবর্তী পরশুরাম ও ফুলগাজীর আঞ্চলিক সড়কের যান চলাচল। আজকে ৩ দিন পর্যন্ত আমাদের এলাকার পানির উঠানে আমরা ঘরে দুয়ারে থাকতে পারতেছি না। কালকে ২টার পরে আমার ফ্লোর লেভেল থেকে নামছে, আমাদের চেয়ে ওইদিকে অনেক ভয়াবহ, ৭ পর্যন্ত পানি। আমাদেরকে ত্রাণ চায় না, আমাদেরকে বাঁচান, শুধু বাঁচান। এই মুহূর্তে ফেনীর ছাগলনাইয়া আছেন সহকর্মী মনির হোসেন, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ফেনীর যে বন্যা পরিস্থিতি সেটি আসলে জানাচ্ছিলাম আপনাদের, এবং যে নতুন নতুন গ্রাম প্লাবিত হচ্ছিল সেই ধারাবাহিকতা কিন্তু এখনো আছে। তবে স্বস্তির খবর, গত সন্ধ্যা থেকে আর যেই টানা বৃষ্টি ছিল সেই বৃষ্টি থামার কারণে কিছুটা পানি কমতে শুরু করেছে। এই মুহূর্তে আমরা আছি ছাগলনাইয়ার বাঁশবাড়িতে। এই যে গ্রাম, যে বাঁশপাড়া গ্রাম আছে, সেই বাঁশপাড়া গ্রামে আমরা এখনো দেখতে পাচ্ছি যে পানিবন্দী হয়ে রয়েছে পরিবারগুলো, এবং যেটি আসলে আমরা এখানকার স্থানীয়দের সাথে কথা বলে জেনেছি, এখানে গতকাল পর্যন্ত যে কোমর পরিমাণ পানি ছিল এখন কিছুটা কমে সেটি হাঁটু পর্যন্ত এসেছে, কিন্তু এখনো যেই অবস্থা, যেই বসবাসের অবস্থা সেটি কিন্তু এখনো নেই। এবং এখানে যারা বসবাস করছে তারা অধিকাংশই বিভিন্ন আশ্রয় কেন্দ্রে এবং পাশে মডেল মসজিদে আশ্রয় নিয়েছিলেন, এবং তারপরেই আজকে তারা ঘরে ফিরেছে। এবং ঘরে ফিরলেও এখনো কিন্তু আমরা যেটি দেখছি যে রান্নার চুলা কিংবা রান্নাঘর এবং যেই থাকার ঘর সেগুলোতে এখনো পানি রয়েছে, যার কারণে আসলে ভোগান্তি এখনো কিন্তু কমেনি। এবং আরও যেটি আসলে তারা বলছিলেন যে যেই সরকারি সহায়তা কিংবা প্রশাসনের পক্ষ থেকে এই পর্যন্ত এখনো তাদের কোনো খোঁজ খবর নেওয়া হয়নি কিংবা তাদের কাছে কোনো সহায়তাও পৌঁছেনি, এবং তারা সেই দাবি জানাচ্ছেন যে তারা সহায়তা, এবং যেহেতু তারা আসলে এখনো পানিবন্দী হয়ে আছেন, তারা এখান থেকে আসলে যেই বাজার ঘাট কিংবা যোগাযোগও অনেকটাই বিচ্ছিন্ন হয়ে পড়েছে, সেজন্য আসলে তারা বলছেন যে তাদের যেই সহায়তা সেই সহায়তা যেহেতু তারা পায় সেই দাবি আসলে তারা বলছেন। এবং স্থানীয়রা আরও যেটি বলছেন যে এই যে বারবার বন্যা পরিস্থিতি তৈরি হয়, তাদের যেই ভোগান্তির সৃষ্টি হচ্ছে সেটি আসলে তারা স্থায়ী সমাধান চান। যেই বাঁধ নির্মাণ থেকে শুরু করে যে স্থায়ী সমাধান, সেই স্থায়ী সমাধানগুলো চান। এবং এখানে আমরা আসলে যেটি আসলে দেখেছি যে
পরশুরাম দিকে আমরা ঘুরেছি সকাল থেকে, সেদিকে আসলে কিছুটা পানি কমলেও এখন পর্যন্ত যেই আমরা ছাগলনাইয়া উপজেলায় আছি, সেই ছাগলনাইয়া উপজেলায় এখনও পানি আছে। তবে স্বস্তির খবর যদি বলতে হয় যে কিছুটা পানি কমের দিকে আছে, এবং যেটি আসলে এখনও আসলে দেখতে পাচ্ছি যে এখন যে জায়গাগুলো আসলে দৃশ্যমান বা দেখা যাচ্ছে, গতকাল পর্যন্ত কিন্তু এই জায়গাগুলোই পানির নিচে তলিয়ে ছিল, এবং যেই আসলে যেটি বলছিলাম যে দুর্বিষহ ভোগান্তি, এবং এখানে প্রায় আমরা এখন যেই জায়গাটিতে আছি এখানেই প্রায় 10-12টি পরিবার রয়েছে, সবাই পানিবন্দী হয়ে রয়েছেন, এবং এখানকার যেই সমস্যা, শিশুদের সমস্যা তৈরি হচ্ছে, স্যানিটেশন থেকে শুরু করে যেসব সমস্যা, এবং ঠান্ডাজনিত রোগে ভুগছেন তারা, এবং সময় মতো চিকিৎসকের কাছেও নিতে পারছেন না, যার কারণেই আসলে মূল সমস্যাটা তৈরি হচ্ছে। এবং তারা আসলে বলছেন যেটি যে তারা স্থায়ী সমাধানের পাশাপাশি এবং যেই ত্রাণ সহায়তা কিংবা সরকারি যে সহায়তা সেটি চান। এবং আমরা যেটি জানতে পেরেছি, এবং এখানে যে বিদ্যুৎ সংযোগ গতকাল যখন বন্যা পরিস্থিতির অবনতি হয় তখন প্রায় 3-3.5 ঘন্টার মতো বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিল, তবে এখন বিদ্যুৎ ঠিক করা হয়েছে এবং এখন বিদ্যুৎ আছে, কিন্তু পানি এখনো একেবারে না কমে যাওয়ার কারণে তাদের যেই পানিবন্দী হয়ে থাকা সেই পানিবন্দী হয়ে রয়েছে, যার কারণে তারা রান্নাবান্না থেকে গৃহস্থালী যেসব কাজ সেসব আসলে এখনও স্বাভাবিকভাবে করতে পারছেন না। আমরা যেটি দেখছি যে কেউ ঘর পরিষ্কারে ব্যস্ত, বা কেউ ঘর থেকে পানি সরিয়ে নিতে ব্যস্ত, এবং অনেকের যে রান্নাঘর সেই রান্নাঘর ডুবে আছে, চুলা ডুবে আছে, সেই চুলায় আগুন জ্বালানোরও সুযোগ নাই, যেটি আসলে তারা বলছেন যে যদি কোনো সহায়তা পাওয়া যায় সেটি আসলে তারা এখন দাবি করছেন। তো ফেনীর ছাগলনাইয়া উপজেলা থেকে বন্যা পরিস্থিতির এই ছিল আমার কাছে সবশেষ। সরাসরি ফেনীর ছাগলনাইয়া থেকে বন্যা পরিস্থিতির সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী মনির হোসেন। এদিকে পদ্মার প্রবল স্রোতে শরীয়তপুরে বিলীন হচ্ছে বাঁধ, বসতঘর ও ব্যবসা প্রতিষ্ঠান। বিস্তারিত জানাতে এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী শফিকুজ্জামান রুবেল। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। পদ্মা নদীর জাজিরা প্রান্তের মাঝের ঘাটে যেই নদী ভাঙন চলছে, আপনারা জানেন যে ইতিমধ্যেই কিন্তু পদ্মা সেতুকে ঘিরে যেই নদীরক্ষা বাঁধ, সেই বাঁধের প্রায় 480 মিটার ইতিমধ্যে নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এজন্য আমরা বলছিলাম যে পুরো এলাকাটি কিন্তু এখন একদম ঝুঁকির মধ্যে পড়েছে। সরকারিভাবে পানি উন্নয়ন বোর্ড তারা কিন্তু জিও ব্যাগ ফেলে তাদের কাজ তারা করে যাচ্ছেন, এবং এই ভাঙন যাতে অব্যাহত না থাকে সেটা রোধ করার চেষ্টা করছেন। আমরা দেখছি সকাল থেকে মূলত এই কাজ চলছে। এখনও আজকের আবহাওয়া কিছুটা ভালো, গত দুদিন বৈরী আবহাওয়ার কারণে কিন্তু এই কাজও ব্যাহত হয়েছিল। আজকে যদিও আবহাওয়া ভালো হলো, বাতাসের পরিমাণ বেশি, এই জন্য পানির স্রোত কিন্তু বেড়েছে। সেই জন্য আমরা দেখেছি যে গতকালকে এবং এর আগের দিন আবার নতুন করে কিন্তু এই যে বাঁধটি রয়েছে 2 কিলোমিটারের যে নদী রক্ষা বাঁধ, সে বাঁধের আরও 80 মিটার নতুন করে ভেঙেছে। এর ফলে মোট মূলত এখন পর্যন্ত 480 মিটার এই নদী রক্ষা বাঁধের যা ইতিমধ্যেই বিলীন হয়ে গেছে। এর ফলে এই এলাকা যে পদ্মার মাঝের ঘাটের যেই পূর্ব প্রান্ত, সেই পূর্ব প্রান্ত পুরো এলাকাটি এখন ঝুঁকির মধ্যে রয়েছে। এই ঝুঁকি থাকায় কিন্তু বেশ কিছু বাড়িঘর যেরকম বিলীন হয়েছে, এবং যে বাড়িঘরগুলো এখন পর্যন্ত নদীর কাছাকাছি রয়েছে সেই বাড়িঘরগুলো কিন্তু সরিয়ে ফেলা হচ্ছে, এবং আমরা সেটাই দেখছিলাম সকাল থেকে। আর পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে আমরা দেখছি যে 3টি জার দিয়ে প্রতিদিন 5000-এর মতো জিও ব্যাগ তারা কিন্তু একযোগে ফেলছেন। পানির গভীরতা অনেক বেশি থাকার ফলে জানাচ্ছিলেন যে জিও ব্যাগের পরিমাণ অনেক বেশি লাগছে। এর ফলে কিন্তু খুব দ্রুত যেই কাজ যে নদী রক্ষা করা বা ভাঙন রোধ করা সেটা কিন্তু কিছুটা ব্যাহত হচ্ছে, তবে তাদের কাজ কিন্তু তারা চালিয়ে যাচ্ছেন, আমরা সেটা পরিলক্ষিত করছি। এবং আপনাদের একটু জানিয়ে রাখি যে এই যে ঝুঁকিপূর্ণ কেন বলছি আমরা, কারণ এই বালিপ্রবণ এলাকা, চর এলাকা, সেই কারণে যে পানির স্রোত, এই স্রোতের কারণে নিচ থেকে পানির বালুর নিচ থেকে বালু সরে যাওয়ার ফলে কিন্তু বেশ কিছু বড় বড় জায়গা, বড় বড় অংশ নিয়ে কিন্তু ভেঙে পড়ছে। ফলে যে আশেপাশে যে বাড়িঘরগুলো রয়েছে সেই বাড়িঘরগুলো মুহূর্তেই বিলীন হয়ে যাচ্ছে। এখন পর্যন্ত আমরা জানি যে প্রায় 20টি বাড়ি, 15টি দোকান এবং শতাধিক বাড়িঘর তারা এখান থেকে নিরাপদ স্থানে সরিয়ে ফেলা হচ্ছে। তো সব মিলিয়ে পদ্মা সেতুর পূর্ব পাশ জাজিরার মাঝিরঘাট নদী ভাঙন এলাকা থেকে এই ছিল এই মুহূর্তে। শরীয়তপুর থেকে সবশেষ জানাচ্ছিলেন সহকর্মী শফিকুজ্জামান রুবেল। যশোরে গণ অভ্যুত্থানে শহীদ পরিবার ও আহতদের সঙ্গে মতবিনিময় করছেন এনসিপি নেতারা। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার বেলাল হোসেন সজল। সরাসরি যাচ্ছি তার কাছে। দেশ গড়তে জুলাই
জাতীয় নাগরিক কমিটি তারা কিন্তু পদযাত্রা করছেন। তারই অংশ হিসেবে 11তম দেখেছি যশোরের একটি অভিজাতিক হোটেলেই এখানকার যশোরের যারা জুলাইতে আহতরা রয়েছেন এবং জুলাই শহীদ পরিবারগুলো রয়েছে সেই পরিবারদের সঙ্গে কথা বলছেন জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা। এখানে আমরা দেখতে পাচ্ছি হাসনাত আব্দুল্লাহ সম্পাদক, এছাড়া অন্যান্য যে নেতৃবৃন্দ রয়েছেন তারা কিন্তু কথা বলছেন এবং আমরা পাশাপাশি দেখছি যারা এখানে শহীদ পরিবার রয়েছে সেই পরিবারের যারা সদস্য রয়েছেন তারা কিন্তু তাদের যে দাবিগুলো সেগুলো কিন্তু জানাচ্ছেন এবং তারা যেটি বলছেন নির্বাচনের আগেই কিন্তু যে জুলাই সনদপত্র সেটি ঘোষণা করতে হবে, পাশাপাশি যে আহতদের পুনর্বাসন, চিকিৎসা সহ নানা দাবি কিন্তু তারা তুলে ধরেছেন এবং সেই কথাগুলো কিন্তু আমরা দেখছি মনোযোগ দিয়ে যারা কেন্দ্রীয় নেতারা রয়েছে এনসিপি তারা কিন্তু শুনছেন। এর পরবর্তীতে কিন্তু পরবর্তী যে কর্মসূচি সেটি কিন্তু আজ দুপুরে রেল রোডে নামাজের পরে কিন্তু পদযাত্রা রয়েছে এবং বিকেল এখানে এসেছেন এবং তারা যে তুলে ধরে 11:30 এখানে যে এনসিপি নেতা কর্মীরা রয়েছেন তারা এখানে এসেছেন এবং সেখান থেকে প্রায় আধা ঘন্টার বেশি অতিবাহিত হয়েছে। এখন পর্যন্ত কিন্তু তারা তাদের যে দাবিগুলো সেগুলো কিন্তু খুব মনোযোগ দিয়ে শুনছেন এবং এখন পর্যন্ত কিন্তু এনসিপির যেটা নেতা কর্মীরা রয়েছেন তারা কিন্তু এখন পর্যন্ত তাদের এনসিপি নেতাদের বক্তব্য সেটা কিন্তু রাখবেন। এই ছিল আমার কাছে যশোর থেকে যে এনসিপির যে পথসভার বা পদযাত্রার তার সর্বশেষ সংবাদ। সরাসরি যুক্ত ছিলাম যশোরে। জুলাইয়ের 11তম দিন থেকে সারা দেশে শিক্ষার্থীদের ওপর চড়াও হয় পুলিশ। চলতে থাকে টিয়ার শেল ও লাঠি চার্জ। আহত হন শিক্ষার্থীরা লিমিট ক্রস করে যাচ্ছেন এমন হুমকি দেওয়া হয় তৎকালীন সরকারের তরফ থেকে। রক্তচক্ষু উপেক্ষা করেই অবরোধ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। কেমন ছিল 24-এর 11ই জুলাই আরও জানাচ্ছেন মাইমুনা হায়দার চৌধুরী। জুলাইয়ের মিছিলে তখনও লাগেনি রক্তের দাগ, তবে একটু একটু করে প্রত্যেকটি দিন ছিল সাহস সঞ্চয়ের ইন্ধন। ফলে জুলাই যত পরিণত হয়েছে মিছিলে ততই বেড়েছে এক প্রজন্মের যুথবদ্ধ হবার গল্প। 11 জুলাই 2024 বেলা 3টায় শাহবাগ অবরোধের কথা থাকলেও দুপুরের পর থেকেই অবস্থান নেয় পুলিশ। জানানো হয় শাহবাগে দেয়া ব্যারিকেড অতিক্রম করলে অ্যাকশনে যাবেন তারা। শাহবাগে আনা হয় জলকামান, সাজোয়া যান। বিকেল 4:30টায় পুলিশের বাধা অতিক্রম করে এগিয়ে যায় শিক্ষার্থীরা। ওদিকে পুলিশের ব্যারিকেড ভেঙে মিছিল নিয়ে টাইগার পাস এলাকায় অবস্থান নেয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় অনেক শিক্ষার্থী পুলিশের হামলার শিকার হন। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপরও চড়াও হয় পুলিশ। ছোড়া হয় ফাঁকা গুলি, টিয়ারশেল নিক্ষেপ ও লাঠিচার্জে আহত হয় কমপক্ষে 24 শিক্ষার্থী। এছাড়াও ভোলা সহ দেশের কয়েক জায়গায় শিক্ষার্থীদের উপর হামলা চালায় ছাত্রলীগ। আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, কোটা পদ্ধতি সংস্কারে সংসদে আইন প্রণয়ন না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন তারা। আমাদেরকে বাধ্য করার চেষ্টা করলো বিভিন্ন এজেন্সি দিয়ে যেন আমরা আন্দোলন থেকে সরে যাই, তারা যা বলে তাই যেন মেনে নেই। তখন আমাদের ধীরে ধীরে এই বাধাগুলো, যৌক্তিক একটা দাবিতে এই বাধাগুলো আমাদের আন্দোলনটাকে আরো ত্বরান্বিত করে। সরকারের তরফ থেকে দেয়া হয় হুঁশিয়ারি বার্তা। কোটা বিরোধী আন্দোলনকারীরা সর্বোচ্চ আদালতের বিরুদ্ধে শক্তি প্রদর্শন করছেন বলে অভিযোগ করেন ওবায়দুল কাদের। আর তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শিক্ষার্থীরা লিমিট ক্রস করে যাচ্ছেন। 11 জুলাই দিনভর উত্তপ্ত রাজপথকে সাক্ষী রেখে রাতে ঘোষণা করা হয় নতুন কর্মসূচি। পুলিশি হামলার প্রতিবাদে 12 জুলাই শুক্রবার সারা দেশে বিক্ষোভ মিছিল ও সমাবেশের ডাক দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। 2024 সালের জুলাই রাজপথে শুরু হয় এক অভূতপূর্ব ছাত্র জনতার আন্দোলন।
সেই উত্তাল সময়ের অন্যতম হটস্পট ছিল যাত্রাবাড়ি। মাদ্রাসা শিক্ষার্থীদের প্রতিরোধ বিজয়কে করে দেয় সহজ। বিনিময়ে প্রাণ দিতে হয়েছে অসংখ্য শিক্ষার্থীকে, আহত হয়েছেন অগণিত। মাদ্রাসা শিক্ষার্থীদের সেই সাহসিকতার গল্প জানাচ্ছেন সহকর্মী শফিক মুন্সি। মহাসড়ক থেকে পুলিশ হঠাৎ করে নামাজরত মুসল্লিদের উপর তারা অতর্কিত আক্রমণ, টিয়ার শেল এবং সাউন্ড গ্রেনেড তারা নিক্ষেপ শুরু করলো। 24 জুলাইয়ে যাত্রাবাড়ি এলাকার নিরস্ত্র মানুষের ওপর পুলিশি হামলার বর্ণনা দিচ্ছিলেন অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া আলেম সমাজের এই প্রতিনিধি। জুলাইয়ের মধ্যভাগে রংপুরে আবু সাইদ সহ বিভিন্ন জেলায় আন্দোলনকারীদের মৃত্যুর প্রতিবাদে জ্বলে ওঠে পুরো দেশ। নির্বাক থাকেনি ইনসাফের বাতিঘর হিসেবে পরিচিত ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলো। দাবি আদায়ের আন্দোলন যখন তীব্র আকার ধারণ করে, রাজধানীর অন্যতম প্রবেশদ্বার যাত্রাবাড়িতে তখন তীব্র লড়াই গড়ে তোলেন মাদ্রাসা শিক্ষার্থীরা। এতে যোগ দেন শিক্ষক ও স্থানীয় আলেম ওলামারাও। যখন হেফাজতের আমির বিবৃতি দেন, চট্টগ্রামের হাটাজারি মাদ্রাসা থেকে মাদ্রাসা শিক্ষার্থীদের একটা বড় মিছিল বের হয়, তখন মাদ্রাসা শিক্ষার্থীদের মধ্যে এই বিষয়টা ট্রিগার করে যে না, এই জায়গাটায়ও আমাদের একটা ধর্মীয় দায়িত্ব আছে। আন্দোলনকারীরা জানান, আগস্টের শুরুতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অসহযোগ কর্মসূচি ঠেকাতে প্রশাসন কর্তৃক ঢাকার সঙ্গে সারা দেশের রেল ও নৌপথ বন্ধের পর নজিরবিহীন ভূমিকায় হাজির হন যাত্রাবাড়ির মাদ্রাসা শিক্ষার্থীরা। বিশেষ করে ঢাকার দক্ষিণ প্রবেশদ্বার খ্যাত যাত্রাবাড়ি এলাকার এক একটি মাদ্রাসা আবির্ভূত হতে থাকে জুলাই বিপ্লবের অপরাজেয় দুর্গ লেনিনগ্রাদ হিসেবে। অভ্যুত্থানের আগের কয়েকদিন যৌথ বাহিনীর তৎপরতার পরও নানা কৌশলে যাত্রাবাড়ি এলাকা দখলে রাখেন মাদ্রাসা শিক্ষার্থীরা। ছাত্ররা দলে দলে বিভক্ত হয়ে সমন্বয় করে, নিজেদের মধ্যে সমন্বয় করে কখনো পুলিশ প্রশাসনকে তাদের সরাসরি মুখোমুখি হয়েছে, কখনো তাদেরকে অন্য কাজে ব্যস্ত রেখেছে। তরুণ আলেম প্রজন্ম নামে একটি সংগঠনের দাবি, কোটা সংস্কার আন্দোলন থেকে অভ্যুত্থান পর্যন্ত ৭৭ জন মাদ্রাসা শিক্ষার্থী প্রাণ হারান। যখন দেখবেন জুলাই একটা গণচরিত্র ধারণ করলো, তখন তারা নিজেদের মধ্যে যে প্রতিবাদকে ধারণ করেন, ওই প্রতিবাদের প্রতিধ্বনি ওখানে শুনতে পেলেন। জুলাই শহীদদের আকাঙ্ক্ষার বৈষম্যহীন দেশ গড়তে সবাইকে একসাথে কাজ করার আহ্বান অভ্যুত্থানের শরিক আলেম সমাজের। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। সংস্কারের নামে জনগণকে বিভ্রান্ত না করে দ্রুত নির্বাচনের দাবি জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক দোয়া মাহফিলে এসব কথা জানান তিনি। রিজভী বলেন, এখনও ফ্যাসিবাদের দোসররা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন, যারা সুযোগ পেলেই আবারও ফুঁসে উঠবে। এসব দোসরের বিচারে অন্তর্বর্তী সরকার দ্রুতই কার্যকর ব্যবস্থা নেবে বলে প্রত্যাশা রিজভীর। দেশের অর্থনৈতিক অবস্থার কথা উল্লেখ করে তিনি গার্মেন্টস ও কলকারখানা চালু রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানান। সংস্কার কোনো থাই পর্বতমালার মতো স্থির বিষয় নয়। সংস্কার হচ্ছে এটি একটি গতিশীল ব্যাপার। আগে সংস্কার ইত্যাদি ইত্যাদি কথা বলে এটা তো বিভ্রান্তি দিচ্ছে, এইভাবে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। এটা না করে জনগণের ক্ষমতা জনগণকে ফেরত দেন। আওয়ামী লীগ সরকারের নেওয়া প্রায় সব মেগা প্রকল্পই দুর্নীতি আর ভুলে ভরা বলে মন্তব্য করেছেন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ। সময় সংবাদের সঙ্গে আলাপচারিতায় জানান, নতুন করে প্রকল্পগুলোর অর্থনৈতিক পুনর্মূল্যায়ন, নকশা পরিবর্তন, নতুন ঠিকাদার নিয়োগ সহ নানা জটিলতায় বেশ কিছু প্রকল্পে ধীরগতি তৈরি হয়েছে। তবে প্রতিটি প্রকল্পই সময় মতো বাস্তবায়ন করতে কাজ করছে সরকার। এই মুহূর্তে বাংলাদেশে চলমান উন্নয়ন প্রকল্পের সংখ্যা ১৩০০, যার সবগুলোই নেওয়া হয়েছে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে। অধিকাংশ মেগা প্রকল্প শেষ করার আগেই ছাত্র জনতার গণ অভ্যুত্থানে পতন হয় আওয়ামী লীগের। 2024-এর 8 আগস্ট ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর প্রায় 1 বছরে খুব বেশি এগোয়নি এসব অসমাপ্ত প্রকল্পের কাজ। এমন বাস্তবতায় পরিকল্পনা উপদেষ্টা বলছেন, আওয়ামী আমলে নেয়া সব প্রকল্পই দুর্নীতি আর ভুলে ভরা। নতুন করে প্রকল্পগুলোর অর্থনৈতিক পুনর্মূল্যায়ন, নকশা পরিবর্তন ও ঠিকাদার নিয়োগের কাজ করছেন তারা, সেজন্য কমেছে কাজের গতি। চলতি প্রকল্পগুলোতে ইতিমধ্যে আমরা যতদূর পারি এগুলোকে যুক্তিসঙ্গত করেছি, নকশা পরিবর্তন করেছে অনেক জায়গায়,
ঠিকাদার অনেকে দুর্নীতি করেছে, অনেকে পালিয়ে গেছে, নতুন ঠিকাদার নিয়োগ দিতে হচ্ছে। প্রকল্প বাস্তবায়নের গতিও একটু কমে গেছে, যে কারণে এই ডিবির বাস্তবায়নের গতি কমে গেছে। আর্থিকভাবে ব্যাপক ক্ষতি এড়াতে হাজার কোটি টাকার মেগা প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়ন করতে চায় সরকার জানিয়ে উপদেষ্টা বলেন, এরই মধ্যে কিছু প্রকল্পের জটিলতা কাটিয়ে পুরোদমে শুরু হয়েছে কাজ এবং তা সঠিক সময়ে সম্পন্ন হবে বলেও প্রত্যাশা তার। যেই প্রকল্পগুলো আমরা জানি যে আর ফেরা যাবে না, ভালো হোক খারাপ হোক, সেই প্রকল্পগুলো আমরা বরং যত দ্রুত সম্ভব এটা শেষ করার চেষ্টা করব। এই কারণে যে কোনো প্রকল্পে যখন অনেক বিনিয়োগ হয়, সেই প্রকল্প যত সময় যাবে সেখানে কিন্তু এটার মূল্য অনেক কমে যায়। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, পায়রা গভীর সমুদ্র বন্দর, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালের কাজ পুনর্মূল্যায়ন শেষ হয়েছে এরই মধ্যে। মেট্রো রেলের এমআরটি 6 লাইনের মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত কাজের সব কারিগরি মূল্যায়ন শেষে নতুন চুক্তি হয়েছে জাইকার সঙ্গে। এই অংশটা নিয়ে একটা জটিলতা ছিল যে এটা যারা জাপানি সহায়তায় অবকাঠামো তৈরি হয়েছে, কিন্তু এর মধ্যে যেই যন্ত্রপাতি বসানোর কথা সেটা আবার অন্য ঠিকাদার। কিন্তু এই সমস্যার এখন সমাধান হয়েছে এবং এটা শেষ করার জন্য কমলাপুর রেল স্টেশন ভাঙতে হবে না। মেগা প্রকল্পগুলোকে দুর্নীতিমুক্ত, সঠিক সমীক্ষা ও দ্রুত বাস্তবায়ন করতে পরিকল্পনা মন্ত্রণালয়ের বিশেষায়িত বিভাগ IMED-কে আরও শক্তিশালী করা হচ্ছে। দেওয়া হচ্ছে প্রকল্প পরিদর্শন ও কোনো অসঙ্গতি পেলে ব্যবস্থা নেওয়ার ক্ষমতা। নাজমুস্তালেহি, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর বাজারে 2 দিনে মান ভেদে কেজিতে 190 থেকে 250 টাকা বেড়েছে কাঁচামরিচের দাম। এই মুহূর্তে বাজার পরিস্থিতি জানাতে কারণ বাজার থেকে যুক্ত হচ্ছেন রিপোর্টার সাদিক হাসান ইমন। যাচ্ছি তার কাছে। কাঁচামরিচের ঝালে কিন্তু বাজার এখন জ্বলছে, কারণ 2 দিনের ব্যবধানে 3 গুণ দাম বৃদ্ধি পেয়েছে। 2 দিন আগে যে মরিচ 130 টাকায় বিক্রি হতো, আজকে সেই মরিচ বিক্রি হচ্ছে 380 টাকা দরে। এখন ক্রেতা বিক্রেতা তারাও কিন্তু উত্তর খুঁজছেন যে কেন মরিচের দাম বৃদ্ধি পেল, সেই উত্তর কিন্তু আমরাও খোঁজার চেষ্টা করেছি। সেখানে পাইকারি বিক্রেতা এবং খুচরা বিক্রেতা যারা রয়েছেন তারা বলছেন যে এখন যেহেতু বৃষ্টি হচ্ছে, চারদিকে বন্যা, সবকিছু মিলিয়ে আমদানি হচ্ছে মরিচের কম, তাই মরিচের দাম বৃদ্ধি পাচ্ছে। কিন্তু ক্রেতারা কিন্তু তাদের বারবার প্রশ্ন করছেন কেন মরিচের দাম বৃদ্ধি পাচ্ছে। তারা অনেকে আবার দুষছেন যে সিন্ডিকেটের কারণে হতে পারে কিনা, কিন্তু বিক্রেতারা বলছেন পচনশীল যেহেতু মরিচ, সেটিও সিন্ডিকেটের আসলে কোনো কাহিনী এখানে হতে পারে না, কারণ যেদিন তারা কিনেন সেদিনই কিন্তু তাদের বিক্রি করতে হয়, না হলে কিন্তু পরবর্তীতে সেটা বিক্রি করা সম্ভব নয়। উত্তাপ কিন্তু রয়েছে সবজির বাজারেও, কারণ প্রত্যেকটা সবজির দামই 10 থেকে 30 টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। যেমন আমি যদি বলি বেগুনের দাম, বেগুন একদিন আগেও 70 টাকা দরে বিক্রি হচ্ছে, আজকে 100 টাকা দরে বিক্রি হচ্ছে। শশা গতকাল 40 টাকা দরে বিক্রি হয়েছিল, আজকে 60 টাকা দরে বিক্রি হচ্ছে। পেঁপের দামও 10 টাকা বৃদ্ধি পেয়েছে, 30 টাকা দরে বিক্রি হচ্ছে। করলা 10 টাকা বৃদ্ধি পেয়ে 50 টাকা দরে বিক্রি হচ্ছে। ঢেঁড়স কিন্তু 30 টাকা দরে গতকালকে বিক্রি হয়েছিল, আজকে 40 টাকা দরে বিক্রি হচ্ছে। আমরা গিয়েছিলাম চালের বাজারে, চালের বাজারে কিন্তু দেখা যাচ্ছে যে ওই যে ঈদের পরে যে 6 থেকে 8 টাকা বৃদ্ধি পেয়েছিল, সেই ঊর্ধ্বমুখীতেই রয়েছে, কমার কিন্তু তেমন কিন্তু এখন পর্যন্ত প্রবণতা দেখা যায়নি। আর মুরগির বাজারে গিয়েছিলাম, ব্রয়লার কিন্তু 155 থেকে 160 টাকা দরে বিক্রি হচ্ছে। তারপরে দেশি মুরগি কিন্তু 580 টাকাতে বিক্রি হচ্ছে, লেয়ার মুরগি 270 টাকায় বিক্রি হচ্ছে, সোনালী মুরগি 280 টাকায় বিক্রি হচ্ছে। আমরা কিন্তু মশলার বাজারেও গিয়েছিলাম, মশলার বাজারে বলছিল যে মশলার বাজারে আসলে মশলার আসলে সেভাবে দাম কোনোটার বৃদ্ধি পায়নি। তো কাঁচামরিচের দাম, এই যে বন্যা বৃষ্টি যদি কমে যায় তাহলে কিন্তু কাঁচামরিচের দাম এবং সবজির দাম আবারও সহনীয় পর্যায়ে আসবে বলে এখানকার বিক্রেতারা জানিয়েছেন। তো কারণ বাজারের বাজার পরিস্থিতির এই ছিল আমার কাছে সর্বশেষ। কারণ বাজার থেকে বাজার পরিস্থিতির সবশেষ জানাচ্ছিলেন সহকর্মী সাদিক হাসান ইমন। আবারও দেশ গড়তে জুলাই পদযাত্রার খবর। যশোরে গণ অভ্যুত্থানে শহীদ পরিবার ও আহতদের সঙ্গে মতবিনিময় সভায় কথা বলছেন এনসিপি নেতারা। সরাসরি যাচ্ছি সেখানে। বিবেচনা করবে কে? সরকার। এখন বিবেচনা করছে কে? বিএনপি নাকি বিবেচনা করছে। তার মানে বিএনপি যদি রাজি হয় তাহলে হবে, যদি না হয় তাহলে হবে না। আমি বিএনপিকে বলবো, দেখেন এই আপনাদের দীর্ঘ 1.5 দশকের আপনাদের কর্মীদের রাজপথে আপনাদের কর্মীরা নির্যাতিত নিপীড়িত হয়েছে, তাদের রক্তে বেমানি করতে না পারে সেজন্য আপনাদের নেতাদের প্রতি আমাদের বিনীত, আপনাদের নেতাদেরা কে কি করছেন না করছেন সেগুলো হচ্ছে ইতিহাস, সেটা ডিফাইন করবে। কিন্তু কর্মীদের রক্তের সাথে যদি বেমানি হয় তাহলে ইতিহাসে সেটা হচ্ছে দেউলিয়াত্বপূর্ণ হবে। সেই জন্য আমরা চাই বিচার। আওয়ামী লীগের যে বিচার, আপনারা তো রেকর্ড শুনছেন, কি বলতেছে যে লেথাল ওয়েপন চালাও,
লেথাল উইপন বুঝছেন কোনটা? ওই যে লোহার যে গুলিটা, মরণাস্ত্র, যেটা দেওয়া গুলি করলে মরবে, মারা যাবে, ওইটার নাম হচ্ছে লেথাল ওয়েপন। লেথাল ওয়েপন মারতে কইতাছে কে নির্দেশ দিতেছে? একটা রাষ্ট্রের প্রধান, অনির্বাচিত সরকারের প্রধান কি দিতেছে? নিজে হচ্ছে ঘোষণা দিতেছে। এখন উনাকে বাঁচানোর জন্য উনি ছাড়া নাকি, আওয়ামী লীগ ছাড়া নাকি নির্বাচন হবে না, আওয়ামী লীগ ছাড়া নাকি নির্বাচন গ্রহণযোগ্য হবে না। আমাদেরকে এই সরকারের, আওয়ামী লীগের দল হিসাবে বিচারটা নিশ্চিত করতে হবে, এই হাসিনার বিচার নিশ্চিত করতে হবে, এবং আওয়ামী লীগের যারা ভোট ডাকাতির সাথে যুক্ত ছিল, আওয়ামী লীগের হত্যা, নিপীড়ন, জেল, জুলুম, এই অবৈধ মামলা, জমি দখল, চাঁদাবাজি, টেন্ডারবাজি তাদের সাথে যুক্ত ছিল, অবশ্যই তাদের বিচার আমাদের নিশ্চিত করতে হবে। এবং সেটার জন্য আপনারা হচ্ছেন আমাদের বৈধতা। এই যে আহত শহীদ পরিবার হচ্ছে আমাদের বৈধতা। আপনারা আমাদেরকে ধারণ করতে হবে, আমরা আপনাদেরকে ধারণ করি। আপনারা যদি না থাকেন তাহলে আমরা কিছুই না। আপনাদেরকে এক ধরনের এখন হচ্ছে তুচ্ছ-তাচ্ছিল্য করা হচ্ছে না, আরো এটা কয়দিন পরে আরো শুরু হবে। একবার জাস্ট ভাবেন, এখনই যেভাবে হচ্ছে আস্ফালন দেখাচ্ছে, 5ই আগস্ট মানে না, জুলাই মানে না, তাহলে একবার চিন্তা করেন তো। যশোরে শহীদ পরিবারের সঙ্গে মতবিনিময় সভায় কথা বলছিলেন এনসিপি নেতারা, সরাসরি যুক্ত ছিলাম সেখানে। রাজধানীর সূত্রাপুরে বিস্ফোরণে একই পরিবারের 5 জন দগ্ধ হয়েছেন। তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। স্বজনরা জানান 5তলা ভবনের নিচতলায় থাকত পরিবারটি। রাত 3টার দিকে বিকট শব্দে বাসাটির ভেতর বিস্ফোরণ হয়। দগ্ধ হয় ভ্যান চালক রিপন, তার স্ত্রী চাঁদনি, ছেলে তামিম, রোকন ও 1.5 বছরের মেয়ে আয়েশা। চিকিৎসক জানান সবার অবস্থায় আশঙ্কাজনক। দগ্ধ হয়েছে শিশু আয়েশার শরীরের 63%, রিপনের শরীরে 60, রোকনের 60, চাঁদনির 45 ও তামিমের 42%। তারা সবাই HDU ইউনিটে চিকিৎসাধীন। ধারণা করা হচ্ছে কয়েল থেকে কেরোসিন তেলের গ্যালনে আগুন লেগে বিস্ফোরণ হয়। ভয়াবহ বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত বিশ্বের বিভিন্ন দেশ। যুক্তরাষ্ট্রের টেক্সাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 121 জনে। ভারী বৃষ্টিতে তলিয়ে গেছে পাকিস্তানের লাহোরও। প্রবল বেগে ধেয়ে আসা বন্যার পানিতে ভেসে যাচ্ছে গাড়ি, তলিয়ে গেছে গাছপালা ও ঘরবাড়ি। চীনের দক্ষিণ ও উত্তর পশ্চিমাঞ্চলে বন্যা পরিস্থিতির আরও অবনতি হওয়ায় উদ্ধার কার্যক্রমে তৎপর উদ্ধারকর্মীরা। ভয়াবহ বন্যায় বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে বাড়ছে হতাহতের সংখ্যা। নিখোঁজদের উদ্ধারে অভিযান অব্যাহত আছে। টেক্সাসের পাশাপাশি নর্থ ক্যারোলাইনা, ম্যাসাচুসেটস, নিউ মেক্সিকো অঞ্চলেও প্রভাব পড়েছে বন্যার। টানা বৃষ্টিতে আকস্মিক বন্যা দেখা দিয়েছে পাকিস্তানের পাঞ্জাবে। লাহোরে তলিয়ে গেছে সড়ক ও নিচু এলাকা, কয়েকজন হতাহত হয়েছেন। এদিকে বন্যার পানিতে তলিয়ে গেছে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় আসামের গোলঘাট এলাকা। বাস্তুচ্যুতদের এরই মধ্যে স্থানান্তর করা হয়েছে পুনর্বাসন কেন্দ্রে। জাপানের রাজধানী টোকিওতে বৃহস্পতিবার প্রবল বর্ষণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে। কিছু এলাকায় বজ্রপাত ও বন্যার সতর্কতা জারি করা হয়। অর্চিতা শেহজিন, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ফেনীর এক অংশে কমলেও আরেক অংশে বেড়েছে পানি। শতাধিক গ্রাম প্লাবিত হয়ে দুর্ভোগে লাখো মানুষ। পদ্মার ভাঙনে বিলীন হচ্ছে বাঁধ, বসতবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান। দুর্নীতি আর ভুলে ভরা মেগা প্রকল্পের ব্যয় কমিয়ে চলছে নকশা পরিবর্তন, জানালেন পরিকল্পনা উপদেষ্টা। সময় মতো বাস্তবায়নই অন্তর্বর্তী সরকারের লক্ষ্য। এবং রক্তাক্ত জুলাইয়ের এই দিনে শিক্ষার্থীদের ওপর চড়াও হয় পুলিশ। বেঁধে যায় সংঘর্ষ, অন্যদের সঙ্গে যাত্রাবাড়িতে প্রতিরোধ গড়ে তোলে মাদ্রাসার ছাত্ররাও। এই ছিল সময় সংবাদে, সঙ্গে থাকুন সময়।